এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। প্রত্যেক শ্রোতা বন্ধুদের গল্পম্যানের তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক অখিল অঘরী সিরিজের পঞ্চম গল্প দণ্ডভোগ, প্রথম পর্ব। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। বিশেষ ধন্যবাদ শ্রী অনিরুদ্ধ মুখোপাধ্যায়কে। শুরু হচ্ছে তান্ত্রিক অখিল অঘরীর গল্প দণ্ডভোগ, প্রথম পর্ব। তান্ত্রিক অখিল অঘরীর পঞ্চম গল্প দণ্ডভোগের সাথে তান্ত্রিক অখিল অঘরীর চতুর্থ গল্প হিমালয়ের পথে গল্পটির কিছুটা হলেও যোগসূত্র আছে, কিংবা বলতে পারেন দণ্ডভোগ গল্পটি হিমালয়ের পথে গল্পটির দ্বিতীয় অংশ বা সেকেন্ড পার্ট। তাই প্রত্যেক শ্রোতা বন্ধুদের অনুরোধ করব তান্ত্রিক অখিল অঘরীর হিমালয়ের পথে গল্পটি শোনার জন্য। সেই গল্পের লিংক এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া হলো। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু হচ্ছে ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক অখিল অঘরীর গল্প দণ্ডভোগ, প্রথম পর্ব। চারিদিক ছেয়ে আছে নীলচে সাদা আলোর ভেজা ভেজা ভাবে। আজ থেকে দুদিন আগে পূর্ণিমা গেছে, তাতেই গোলাকৃতি চন্দ্রালোকের এমন বহর। কাঁটা ঝোপের বন পেরিয়ে শুকনো পাতার ওপর পায়ের শব্দ তুলে একজন দীর্ঘাঙ্গী হেঁটে চলে যাচ্ছে ক্ষীণ জলধারাটি পার করে। কাঁধে একটা কাপড়ের থলে। আবছা ভাবে দেখে মনে হচ্ছে ছোট বড় পাথরের টুকরো ভরা আছে তাতে। জলধারাটি পেরিয়ে পাহাড়ের নিচু খাদের রাস্তায় হারিয়ে গেল সে। সারা আকাশ ঝলমলে তারায় ছেয়ে আছে। বাতাসে ভাসছে শীতল সুগন্ধি তৃপ্তির বায়ু। দূরে দূরের পাহাড়ের গা থেকে নেমে আসা ঝর্ণাগুলি চাঁদের আলোয় চিকচিক করছে। মনে হচ্ছে পাহাড়ের মাঝে কেউ ব্লেড বসিয়ে ফালা ফালা করেছে। যে মানুষটিকে এক্ষুনি বন পেরিয়ে যেতে দেখা গেল, তার দেখা আগেও পেয়েছে সে। একদিন খুব সামনে দিয়ে যাচ্ছিল। সাধারণত বনের মধ্যে দিয়েই চলাফেরা করে, তবে দিন 10 আগে এক রাতে চলছিল ভয়ানক বৃষ্টি। ঘন ঘন মেঘ ডেকে বিদ্যুৎ ঝলকে উঠছে। সেই আলোতেই সে ওই লোকটিকে খুব সামনে থেকে দেখেছিল। সারা দেহে তার হাজারো ক্ষত, কিন্তু শরীর এতটাই বলিষ্ঠ যে তাতে ওই ক্ষতের দাগগুলি তুলি দিয়ে আঁকা ছবির মতো দেখাচ্ছে। অন্তত বিদ্যুতের আলোয় তাই মনে হয়েছিল। তার ওপর তার সারা শরীর থেকে জল গড়িয়ে পড়ছিল। অবাক হতে হয় মানুষটির উচ্চতা দেখলে। এত লম্বা ও এমন সুদৃঢ় চেহারার মানুষকে সে সেদিন প্রথম দেখেছিল। মানুষটির শরীর বেয়ে কেমন এক জ্যোতিও যেন বিচ্ছুরিত হচ্ছিল, তবে তা খুব ক্ষীণ ভাবে। কিংবা ওটা হয়তো ভেজা শরীরে বিদ্যুতের আলোর প্রতিফলন।
কিন্তু মানুষটির মধ্যে এতটুকু ক্রূরতা নেই। তারপর ওই জলধারার পরে খাদের রাস্তা ধরে হারিয়ে যায়। পরের দিন সকালে ভেজা মাটিতে সুস্পষ্টভাবে দেখা যায় বিশাল বিশাল পায়ের ছাপ। সে তার নিজের পাটা সেই ছাপের ওপর বসালো। তাতে তার মনে হলো তার পায়ের মতো আরো 4টি পা সেই ছাপের মধ্যে অনায়াসে ঢুকে যায়। পায়ের ছাপের ঠিক পাশে পড়ে থাকা একটি জিনিস দেখে অবাক হয় সে। হাতে তুলে নাড়াচাড়া করতে বুঝতে পারে সেটি হলো আসলে একটি একমুখী রুদ্রাক্ষ। কিন্তু অন্যান্য আর 5টা রুদ্রাক্ষের চেয়ে এটা কিছুটা আলাদা। এটা কেমন যেন নরম নরম। তারপর সে বুঝতে পারে রুদ্রাক্ষটি এখনো পুরোপুরি শুকোয়নি, সেটি এখনো কাঁচা আছে। কাঁচা রুদ্রাক্ষ? তার মনে হলো এখানে কি আশেপাশে কোথাও। সে সেই রুদ্রাক্ষটি হাতে তুলে নিয়ে চলে যায়। দুপুরের খাওয়া সেরে নবদ্বীপের ঘাটে এসে বসে আছি। পাশ কাটিয়ে লোকজনেরা এগিয়ে যাচ্ছে খেয়া ধরার জন্য। কেউ কেউ বা এগিয়েও আসছে সামনে। আজ সকালে যে গল্পটা শুনেছিলাম সেটাই ভাবছি। হিমালয় কি আর চারটিখানি কথা? এই মানুষটার মধ্যে আরো অনেক কিছু লুকোনো আছে। দিন দিন তাকে যতই দেখছি ততই অভিভূত ও শ্রদ্ধাশীল হয়ে পড়ছি তার ওপর। মনে করলাম বিকেলের আলো ফুরোতে এখনো অনেক সময় বাকি। একবার ঘুরে আসি মানুষটার কাছ থেকে। এখানে আসা অবধি 2 রকমের সাধু সন্তদের দেখা পেয়েছি আপাতত। প্রথমটি হলো কৃষ্ণ ভক্ত, বা যারা নিজেদের বৈষ্ণব বলে দাবি করেন। দ্বিতীয়টি হলো যারা কোনো দাবি দাওয়াই করে না যে তারা আসলে কি, নিজেদের মতো ঈশ্বর স্মরণে মগ্ন থাকেন সর্বক্ষণ। তাদের মধ্যে অনেকেই কৃষ্ণ ভক্ত আছেন, কেউ বা মাতৃসাধক আছেন। তবে নবদ্বীপ বলে কৃষ্ণ ভক্তদের সংখ্যাটাই বেশি। আরও একজন আছে, তিনি একটু অদ্ভুত। তিনি যে আসলে একজন সাধু তা আগে বুঝতেই পারিনি। দিন 10 আগে অফিস থেকে ফিরছি। সন্ধে হয়ে গেছে। আমবাগানের পাশের রাস্তাটা যখন পেছনে ফেলে এগোচ্ছি, ঠিক সেই সময় নদীর উত্তর পূর্ব দিকে যে ঘন ঝোপটা আছে তার ওপাশের পর্ণকুটিরটার কাছে দেখি কে একটা দাঁড়িয়ে আছে। রোগা চেহারা, খুবই রোগা, কিন্তু খুব লম্বা তিনি। সাধারণ কোনো মানুষ ঝোপের ওপারে দাঁড়ালে তাকে দেখা যেত না। ইনি একটু বেশি উচ্চ, সেই কারণেই দৃষ্টিতে এলো। 2 দিন পরে একজনের মুখে শুনলাম সেই জায়গায় নাকি একজন সাধু অনেক দিন থেকেই বাসা বেঁধেছেন। তিনি নাকি তেমন বিশেষ কথা বলেন না কারুর সাথে। সে যা হোক, তেমন বিশেষ আহামরি কিছু নয় সেটা। এবং আরও একজন আছেন যিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কোনো শ্বেতপাথরের বড় মন্দিরে ঢুকলে মনটা যেমন এক অসীম শীতল শান্তিতে পরিপূর্ণ হয়, ঠিক তেমনটা হয় সেই মানুষটির সাথে বা সামনে থাকার সময়। নিজের মধ্যে কেমন একটা ভাব বোধ করছি কয়েকদিন ধরে। একদিনের বেশি যদি মানুষটার সাথে দেখা না করি তাহলেই মনটা কেমন আনচান করতে থাকে। শুনলে মনে হবে আমি বোধহয় আমার কোনো প্রিয়তমা প্রেমিকার কথা বলছি, কিন্তু তেমনটা মোটেই নয়। ওই মানুষটা যেন খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারেন। তার চোখ দুটো
যেন কি একটা আছে। তার চোখ দুটো যেন এই গঙ্গার জলের মতো, ঠিক যেমন এখন পড়ন্ত সূর্যের আলোয় নদীর জল ঝলমল করছে, আর তার পাড়ে দাঁড়িয়ে গুটি কতক ছেলেপুলে হাতে জাল নিয়ে মাছের সন্ধান করছে নদীর জলে জাল পেতে। তারা চাইছে নির্মল নদীর বুক থেকে প্রাণবন্ত জীবন্ত মাছগুলি তুলে আনতে। ঠিক আমিও তেমনই যেন সেই মানুষটির নির্মল চোখের দিকে তাকিয়ে তুলে আনতে চাই, জানতে চাই কখনো না শোনা প্রাণবন্ত ঘটনাগুলি। এই নদীর ঘাটেই তার সাথে আমার প্রথম আলাপ। ঈশ্বর বোধহয় চেয়েছিলেন তার সাথে আমার দেখা হোক। আর বিলম্ব করতে পারলাম না। নদীর ঘাট ছেড়ে উঠে হাঁটা লাগালাম তান্ত্রিক অখিল অঘরীর বাড়ির দিকে। এই সবে মাত্র বাড়ি ঢুকলাম, বাপরে বাপ, রাস্তায় কি জ্যাম! একটা পার্সেল পাঠাতে গিয়ে যে এত ঝক্কি পোহাতে হবে, এটাও কি মেনে নেওয়া যায়? কোভিড সিচুয়েশন না ছাই, গিজ গিজ করছে রাস্তায় লোক। কত মানুষ তো মাস্ক অবধি পড়েনি। এক সেকেন্ড, আপনাদের বোধ হয় আমাকে চিনতে একটু অসুবিধে হচ্ছে, তাই না? আমাকে কিন্তু আপনাদের চেনা উচিত। দেবাদিদেবের খেলায় আলাপ হয়েছিল, মনে আছে? আমি শশধর পাল চৌধুরীর ছেলের ছেলে নীল। পোস্ট অফিসটা বাড়ির থেকে খানিকটা দূরে। একটা পার্সেলের জন্যই এত কিছু, কয়েকটা কাগজ মাত্র। প্রথমে কথা হয়েছিল মেল করেই পাঠিয়ে দিতে, তারপর বলল আসল পেপারগুলোই চাই, ডিজিটাল ফন্টে সেগুলোর আসল মাহাত্ম্য বোঝা যাবে না, এটসেট্রা। কিসব পরীক্ষা টরীক্ষা করার আছে। তাই আসল কাগজগুলোই সযত্নে ছিঁড়ে প্যাক করে পার্সেল করে দিলাম। তবে আমার কাছে আগের থেকেই পুরোটার কপি রেডি আছে। আমার দাদু মানুষটা সত্যি অসাধারণ এক মানুষের সঙ্গ করেছিলেন বটে। আজ আর বিশেষ কোনো কাজ নেই, ভাবছি পুরো কপিটা আর একবার পড়ি। আর হ্যাঁ, বিশেষ প্রয়োজন না থাকলে মাঝে আর ফোড়ন কাটবো না। কেন জানি না, যখনই অঘরীতান্ত্রিকের বাড়ির সামনে উপস্থিত হই, তখনই যেন বাড়ির ভেতর অস্বাভাবিক কিছু একটা আমার জন্য অপেক্ষা করে। আজও তাই ঘটল। সকালে ঘটল কদালিভাগ আকন্ত্রকল্প, আর এখন বাড়ি ঢুকে দেখছি উঠোনের ঠিক পূর্ব দিকে বেলগাছের তলায় মাটির ওপর পড়ে আছে মহাযোগী তান্ত্রিক অখিল অঘরীর কাটা মাথা। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। এটা কিভাবে সম্ভব? কাটা মাথার চোখ দুটো বন্ধ, একেবারে নিথর অবস্থায় সোজা হয়ে মাটির উপর বসে আছে কাটা মাথাটুকু। কিন্তু কিন্তু তার তার আশেপাশে রক্ত চোখে পড়ছে না। তবে কি কেউ তাকে আগের দিন রাতে খুন করে? এগিয়ে গেলাম সামনে। দূর থেকে ভালোভাবে ঠাউর হচ্ছে না। মাটিতে শুকনো পাতার শব্দে সামনের কাটা মাথাটি চোখ খুলল। আমি সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর ভালোভাবে চাইতে দেখি তান্ত্রিকের কাটা মাথাটা মৃদু মৃদু হাসছে। কেমন হলো? ভূত প্রেত জাতীয় ব্যাপার নাকি?
এই মহাশয়ের কাছে ওইসব নস্যি ব্যাপার। তারপর দেখি কাটা মাথার তলার মাটি ধীরে ধীরে কেঁপে উঠছে। আশপাশের মাটিতে কেমন একটা আলোড়ন শুরু হলো। কেউ যেন মাটির তলা থেকে ঠেলে উঠে আসতে চাইছে। আমি যে কি করব তা বুঝতে পারছি না। শীতল আবহাওয়াতেও নাকে মুখে ঘাম দিচ্ছে মনে হলো। এমন করতে করতে মাটির তলা থেকে ধীরে ধীরে একটি শরীর কিছুটা কসরত করে উঠে এগিয়ে এলো আমার দিকে। সারা গায়ে মাটি মাখানো, পরনে একটা হাঁটু অবধি কালো সিল্কের ধুতি মাত্র। আমার চোখে চোখ রেখে মৃদু হাসি মুখে বললেন, তুমি দাবায় উঠে বসো, আমি কুয়োতলা থেকে স্নান সেরে আসি। এ কি, আপনার গলার স্বর এমন লাগছে কেন? আপনার গলা শুনে মনে হচ্ছে যেন একজন নতুন মানুষের সাথে কথা বলছি। মুখোমুখি না হলে তো বিশ্বাসই করতাম না যে এটা আপনি। ব্যাপারটা কি বলুন তো? তুমি বসো, আমি স্নানটা সেরে এসে সব বলছি তোমায়। আমি গিয়ে বসলাম। মনের মধ্যে প্রশ্নের আগমনী গীতি শুনতে পাচ্ছি। কি করছিলেন মানুষটা ওইভাবে? আর তার কণ্ঠস্বরটাও যে বদলে গেছে একেবারে। আমায় দেখার পর এতটুকু বিচলিত হলেন না তো? অন্য সময়ের মতোই তো কথা বললেন। যেখানটায় বসে আছি তার ডান দিকে ঠাকুর ঘরের দরজার পাল্লা খোলা। একবার বাইরের দিকে তাকালাম। হঠাৎ করে কেমন একটা কথা মনে হলো। আমি এখন বাম দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখছি, ঠিক আমার সোজা বেলগাছটি দাঁড়িয়ে আছে, যার তলায় গর্তের মধ্যে উনি এতক্ষণ ঢুকেছিলেন। আর ডান দিকে ঘাড় ফেরালে সোজা ঠাকুর ঘর ও দেবী মূর্তি। একটু লক্ষ্য করলেই বোঝা যায় দেবী মূর্তির একেবারে চোখের সোজাসুজি হলো বেলগাছটা। পড়ন্ত আলোয় কি সুন্দরী না দেখাচ্ছে মায়ের মুখটা। বিগ্রহের ঠিক পেছনে একটা মাঝারি জানালা, তা দিয়ে ঘরে আসছে পড়ন্ত রোদের নিভু নিভু আলো। আর তার সামনে দেবী মূর্তিটি সিলুয়েটের মতো দাঁড়িয়ে আছে। ডান হাতের পিতলের খড়গটা চকচক করছে, আর তার প্রতিফলনেই মায়ের মুখে লেগে আছে এক তামাটে আলোর আভাস। আমি সেই দিকেই চেয়ে রইলাম কিছুক্ষণ। তান্ত্রিকের কণ্ঠস্বরে ঘোর কাটল। কি হে, কি দেখছো অমন করে মায়ের দিকে তাকিয়ে? মায়ের ছলনায় ভুলো না হে বাছা। আমি তার দিকে চাইলাম। রক্তাম্বর পরনে, আধ ভেজা মাথার জটাগুলো অবিন্যস্তভাবে কাঁধের ওপর এলিয়ে। তিনি আমায় বললেন, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু একটা ভাবছো? কি ভাবছো, কি ভাবছো? তারপর হঠাৎ বলে উঠলেন, আরে না না, ভয় পেও না, এটা অশুভ কিছু নয়। এটা এক প্রকার যোগাভ্যাস। তবে আমি বুঝতে পারছি আমার কণ্ঠস্বর নিয়ে তুমি খুবই চিন্তিত। অদ্ভুত ব্যাপার, তিনি বুঝে ফেলেছেন আমি কি ভাবছি। বললাম, আপনি মশাই পারেনও বটে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে না পারারই বা কি আছে? এ কি নতুন জিনিস নাকি? প্রায় 8-10 বছর হয়ে গেল এ জিনিস করছি। কি হয় এমন করলে? সে কি আর আমি তোমায় মুখে বলে বোঝাতে পারবো? প্রাপ্ত ক্ষমতার বাঁধন বছরের পর বছর শক্ত করে ধরে রাখতে চাইলে এই জিনিস আবশ্যক। আর এই জিনিসের কারণে বয়সের সাথে সাথে কণ্ঠস্বরেও প্রভাব পড়ে। আজ সকাল অবধি তুমি আমার যে কণ্ঠস্বর শুনেছ, এখন থেকে আর তেমন কণ্ঠস্বর থাকবে না বাপু।
সেসব তন্ত্রের গুচ্ছ ব্যাপার, অত শত কি আর তোমায় বলা যায়? আর বললেও তুমি বুঝবে না। এতদিন একরকম কণ্ঠস্বর শুনে শুনে কানে অভ্যাস হয়ে গেছে। মানুষ যে অভ্যেসের দাস। এখন থেকে এমন কণ্ঠস্বর শুনতে শুনতেও অভ্যাস হয়ে যাবে। তা বলে কি আমি মানুষটা বদলে যাব নাকি? আমি সেই তান্ত্রিক অখিল ঘড়ি আছি। আমি তার কথা শুনে খানিকটা দমে গেলাম। হঠাৎ কেন জানি না আর কিছু খুঁজে না পেয়ে তাকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা, আপনি কি জানেন নদীর পাড়ের ওই ঝোপটায় একজন সাধু এসে বাসা বেঁধেছে? আমি সেদিন আবছাভাবে দেখেছি তাকে। আমার মুখে এই কথা শুনে তান্ত্রিক আমার দিকে একবার ক্ষণিকের দৃষ্টিতে তাকালো। তার চোখে যেন কয়েক মুহূর্তের জন্য হঠাৎ করে জ্বলে উঠল এক বিদ্যুতের ঝলক। মুখ ঘুরিয়ে নিয়ে তিনি কেবল বললেন, ও, বুঝলাম। কিন্তু ততক্ষণে আমার যা দেখার আমি দেখে নিয়েছি। আমি ঢিমে গলায় তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলুন তো মশাই? আপনি অমন করে উঠলেন যে? আপনি ওই মানুষটা সম্পর্কে নিশ্চয়ই কিছু জানেন, তাই না? সেদিন মানুষটাকে দেখে একটু অবাকই হয়েছিলাম। কি লম্বা উনি! তান্ত্রিকের মুখে এখন আর সেই আগের হাসি মাখা ভাবটা নেই। সমস্ত ভাবেদের যেন অভাব। তিনি তেমন মুখ করেই খুব ঠান্ডা গলায় উত্তর করলেন, ও যে ওখানে বাসা বেঁধেছে তা আমি 3 বছর ধরে জানি। আগে নদীর পাড়ের ঝোপটা এখনের মতো পাতলা ছিল না। বিশাল বিশাল গাছে বাইরের দুনিয়া আর ভেতরের দুনিয়ার মধ্যে একটা দেওয়াল তৈরি করত। তার মধ্যে আজ থেকে 3 বছর আগে থেকেই ওই ব্যক্তি ওখানে বাস করছে। তখন থেকেই নাকি প্রতিবার শীত আসার শুরুর দিকেই সে এখানে এই নবদ্বীপে এসে থেকে শীত শেষ হবার সাথে সাথেই হঠাৎ একদিন উধাও হয়ে যান। তার নবদ্বীপের প্রতি খুব ভালোবাসা। কিন্তু এই ব্যক্তির সাথে দেখা আমার আজ থেকে 10 বছর আগে। কিন্তু সেসব আমি তোমায় বলতে চাই না। ছাড়ো সেসব। সে কি বলবেন না মানে? এটা একটা কথা হলো? জানি নে বাপু, এ কথা শুনলে কি নাকি ভেবে বসবে। তার চেয়ে বরং থাক। না না, এমনটা মোটেও ভাববেন না। আপনার কি আমায় তেমন মনে হয়? আপনি নিশ্চিন্তে বলুন তো। তান্ত্রিক একটু বেজার মুখ করে বলে উঠলেন, তোমায় আমি একটা শর্তেই ব্যাপারটা বলতে পারি। যদি তুমি আমায় কথা দাও যে এ কথা তুমি কখনো আর কাউকে জানাবে না। আমি তাকে কথা দিলাম। তারপর তিনি একটু দম নিয়ে বলতে শুরু করলেন, তখনও আমি উত্তর ভারতেই আছি। কেদারঘাটি ছেড়েছি প্রায় 8 মাস হয়ে গেছে। এখন যেখানে আছি সেই জায়গা বসুধারা জলপ্রপাতের থেকে খানিকটা দূরে। পাথরের তৈরি একটা ছোট ঘর। তারপর সামনে গিয়ে দেখি সেটা আসলে একটা ঘর বটে, কিন্তু সেই ঘরের ঠিক মাঝখানে রাখা রয়েছে একটি নারায়ণ শিলা। ঢুকে বসলাম গুটিসুটি দিয়ে। এখন ডায়ে তাকালে দেখতে পাচ্ছি এখান থেকে 700 থেকে 800 হাতের মধ্যে থরে থরে দাঁড়িয়ে আছে
বিশাল বিশাল পর্বত শিখরেরা। এখান থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে গেলেই বাঁয়ে পড়বে নীলকণ্ঠ পর্বত। ওই পর্বত সারিগুলির অপর প্রান্তেই হলো কেদার ঘাটি। আর আমি যেই জায়গায় এখন আছি সেই জায়গা ভারতবর্ষের শেষ গ্রাম মানাগ্রাম ছাড়িয়ে 1 মাইল দূরে। এই জায়গায় পৌঁছতে হলে বদ্রীনাথ পেছনে ফেলে এগোতে হয় উত্তর পূর্ব মুখে। কেদারনাথে থাকার সময় শেষ কয়েকটা দিন বারবার মনে হচ্ছিল কেমন এক আহ্বান পাচ্ছি যেন অনেক দূর থেকে। শব্দের কোনো হদিশ নেই, কেবল অনুভূতির নাকানি চোবানি। যেদিন কেদার ছাড়ছি সেদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। মহেশ্বরকে প্রণাম করে মন্দির ছেড়ে বাসুকিতালের দিকে পা বাড়িয়েছি, ঠিক তখনই মেঘ মুক্ত নীল আকাশ গর্জে উঠল গম্ভীর ভাবে। এতক্ষণ দিব্যি রোদ ঝলমলে ছিল, হঠাৎ কি হলো? ঘন ঘন ডেকে উঠছে গম্ভীর স্বরে আকাশ, তার বুক দিয়ে বয়ে যাচ্ছে হাজারো বিদ্যুতের ছটপটানি। আশপাশে উপস্থিত সকলে থমকে দাঁড়িয়ে গেছে সেই ঘটনার সম্মুখীন হয়ে। আমার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন জটাধারী সাধু বাবা বিড়বিড় করে বলে উঠলেন, कैलाश से बुलावा आया है, भोले केदार देव का जाने का समय हो गया। তারপর তিনি চেঁচিয়ে উঠলেন, জয় ভোলে, জয় জয় ভোলে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো দুটো। এক, ওই সাধু বাবার বলা কথাটি, ও দুই, তারপর ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে দেখি সেই সাধু বাবা নেই। এমন একটা জায়গা থেকে হঠাৎ করে চোখের আড়াল হয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু সত্যি তাকে আর কোনোখানে দেখা গেল না। কিন্তু আমার স্পষ্ট মনে আছে মানুষটিকে আমি ঘটনাটি ঘটার কিছু আগেই একদম সামনে থেকে মুখোমুখি দেখেছি। গেরুয়া পরনে, মাথায় বেশ বড় জটা। তিনি হঠাৎ করে উধাও হলেন কিভাবে? আর তিনি যে কথাটি বলেছিলেন সেটাও কিছুটা চিন্তায় ফেললো আমায়। সত্যি বলতে কি, হিমালয়ের কাছে থাকতে থাকতে মানুষ দিন যাওয়ার সাথে সাথে হিমালয়ের সাথে আরো বেশি জড়িয়ে পড়ে। এক অন্যরকম শ্রদ্ধাশীল ভালোবাসা তৈরি হয় বিরাট বিরাট বরফে ঢাকা পর্বতগুলির ওপর। কেদারে থাকাকালীন বহুদিন ধরেই ভাবছিলাম কৈলাসের দিকে যাত্রা শুরু করি, কিন্তু কেমন একটা পিছুটান আটকে রেখেছিল আমায়। আজ যেন তা একেবারে কেটে গেছে। আর সেই সাধুর কথায় যদি আমল দেওয়া হয় তাহলে মহেশ্বর কেদারনাথও আজ কৈলাসের পথে যাত্রা শুরু করছে। আর সেই জন্যই কি এই মেঘমুক্ত আকাশে বজ্র বিদ্যুতের ঘন ঘটা? আর ওই অদ্ভুত সাধুটি বা কে? আগে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। মহেশ্বরকে স্মরণ করে এগিয়ে চললাম বাসুকিতালের দিকে।
তারপর 3 দিনের মাথায় পাহাড় পেরিয়ে এসে পৌঁছলাম বদ্রীনাথে। তারপর সেখান থেকেই মানাগ্রাম পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি বসুধারা জলপ্রপাতের দিকে। বহুকাল আগে নাকি বদ্রীনাথ থেকে কেদারনাথ পায়ে হেঁটে যাওয়া যেত। এই যে সামনে বিশাল বরফাবৃত পর্বতগুলি দাঁড়িয়ে আছে, তার ঠিক ওই পারেই কেদারনাথ। অনেক কাল আগের কথা। কেদারনাথ মন্দিরে যে পূজারী পুজো করতেন, সেই পূজারী বদ্রীনাথেও পুজো করতেন। নিয়ম ছিল, কেদারনাথের পুজো সেরে প্রদীপ জ্বালিয়ে পায়ে হেঁটে জঙ্গলের পথে পথ অতিক্রম করে বদ্রীনাথে গিয়ে পূজার প্রদীপ না জ্বালানো অবধি পূজারী কিছু খেতে পারবেন না। কিন্তু সেই পূজারী ছিলেন দীর্ঘদিনের পুরানো, তাই তার মধ্যে একসময় অহংকার তৈরি হয় এবং সে মনে করে যে সে ছাড়া আর কেউ কখনো এত সম্মানের পদের জন্য যোগ্য নয়। তেমনি একদিন কেদারনাথের পূজা সেরে জঙ্গলের পথ ধরে এগিয়ে আসছেন বদ্রীনাথের দিকে। তখন বনের মধ্যে এক জায়গায় পাকা কুলের গন্ধে পূজারীর জিভে জল আসে। খানিক এগোতেই তিনি দেখতে পান গাছে অনেক কুল পেকে লাল হয়ে আছে। সঙ্গে সঙ্গে কুল ছিঁড়ে মুখে পড়তে যাবেন, ঠিক সেই সময় কোথা থেকে এক ব্যক্তি এসে হাজির। সেই ব্যক্তি পূজারীকে বলেন, আপনি যে এখনো বদ্রীনাথের পূজা শেষ করেননি, আপনার যে কিছু খাওয়া বারণ, তাহলে যে এত পুরাতন নিয়ম উল্লঙ্ঘন করা হবে। তখন সেই পূজারী অহংকারের বশবর্তী হয়ে বলেন, কে মশাই আপনি? আপনি জানেন আমি কে? আমি ছাড়া বিষ্ণু বা মহেশ্বর কেউই পূজা নেবেন না। আমি যা চাই তাই করতে পারি। পূজা পাওয়ার জন্য তারা আমার জন্য অপেক্ষা করবে। আমি কোনো নিয়ম ভাঙছি না। আমার নিজের জন্য নতুন একটা নিয়ম বরাদ্দ করছি মাত্র। যখন আমি চাইব, যেভাবে চাইব, সেভাবে কেদারনাথ ও বদ্রীনাথের পূজা হবে। ঠিক এমন কথা বলার পরই সামনের আগন্তুকের হঠাৎ চোখে মুখের ভাব বদলে যে থাকে। সে বলে ওঠে, খুব অহংকার হয়েছে তাই না? তুমি আমায় চিনতে পারছো না? তোমার যদি এমনই ইচ্ছে হয়ে থাকে তবে তাই হোক। আজ থেকে তোমার যাতায়াতের পথে আমি বসে থাকব। দেখি তুমি কিভাবে আমায় ডিঙিয়ে যাও। তারপর সেই আগন্তুক ধীরে ধীরে চেহারায় বড় হতে থাকে। তিনি অর্ধেক বিষ্ণু ও অর্ধেক মহেশ্বরের মূর্তি ধারণ করেন। তারপর পরিবর্তিত হয় হিমালয়ের এক সারি বরফাবৃত পর্বতে। তারপর থেকে সেই পূজারীর পূজা আর নেননি ঈশ্বর। সেই ঘটনার পর কেদারনাথ মন্দির প্রায় 350 বছর অবধি একটি ছোট হিমযুগের কারণে চাপা পড়েছিল হিমবাহের তলায়। কিন্তু সেই মন্দিরের এমনই ক্ষমতা, তাতেও তার এতটুকু ক্ষতি হয়নি। তবে মন্দিরের বাইরের দেওয়ালে বরফের ঘর্ষণের দাগ এখনো আছে। কিন্তু মন্দিরের ভেতরের দেয়াল দেখলেও মনে হবে যেন কালি পালিশ করা হয়েছে। ঘটনা ঘটার দিন কতকের মধ্যেই পূজারীর মৃত্যু হয়েছিল। কথিত আছে
বসুধারা জলপ্রপাতের জল নাকি পাপীদের গায়ে পড়ে না, গতি বদলে ওপরের দিকে উঠে উড়ে যায় হাওয়ায়। এই জলপ্রপাতের জলে স্নান করেই নাকি স্বর্গের পথে রওনা দিয়েছিলেন অম্ব স্বাধীনাথ মহাগুরু। সেদিন রাত হয়ে গেছিল। শুকনো ঘাস পাতা জড়ো করে একটু আগুন জ্বালিয়ে তার পাশেই বসে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক তার দিন দশেকের মধ্যে ঘটল সেই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটি, যা বুঝিয়ে দিয়েছিল মানুষ খুব অল্প পরিমাণই জানে, এমন কত কিছু যে তাদের অজানা রয়েছে তার হদিশ তারা অনেক আগেই হারিয়েছে। প্রফেসর গুপ্ত এক মনে ল্যাবের লেফট শেল্টারটায় বসে কাজ করে চলেছেন। তার স্টুডেন্ট আবির ল্যাবে ঢুকে তার দিকেই এগিয়ে যাচ্ছিল। ততক্ষণে দরজা খোলার শব্দে প্রফেসর মুখ তুলে তাকিয়েছেন। আবির হাতের পার্সেলটা প্রফেসরের দিকে এগিয়ে দিলেন। খাম খুলে কাগজগুলি বার করে চোখ বোলাতে থাকলেন তিনি। প্রথমের ভাবটা অবজ্ঞার হলেও তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এখন কাগজের লেখার মধ্যে হারিয়ে গেছেন। মোটা চশমার ওপারে জীবিত চোখ দুটি পলক ফেলার অবকাশকেও অগ্রাহ্য করছে এখন। ঘুম থেকে উঠে হাঁটা শুরু করলাম। 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বসুধারা জলপ্রপাতের একদম সামনে। বসুধারা সম্পর্কে আমার মনে এক অন্যরকম ধারণা তৈরি হয়েছিল, কিন্তু তা এখন ভঙ্গ হলো। জলপ্রপাতটি দেখতে যে অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখার মতো আরো একটা ব্যাপার হলো, জলপ্রপাতের জল নিচে না পড়ে বেশিরভাগটাই হাওয়ায় উড়ে যাচ্ছে। তেমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। জলপ্রপাতের উল্টো দিকে 700-800 হাতের মধ্যে বিশাল হিমালয় দাঁড়িয়ে আছে বরফাবৃত পর্বত প্রহরীদের নিয়ে। ঠান্ডা হাওয়া এখানে বইছে সাংঘাতিক মাত্রায়। কি মনে হতে জলপ্রপাতের ঠিক তলায় গিয়ে দাঁড়ালাম। পায়ের নিচে সেখানে জলের উপর মোটা বরফের স্তর ভেসে বেড়াচ্ছে। ধীরে ধীরে যেন হাওয়ার গতি কমলো। ঠিক তখনই আমার মাথা বেয়ে এসে শরীর পেল বরফের মতো ঠান্ডা জলের স্পর্শ। বসুধারা জলপ্রপাতের জল এখন আমায় ভিজিয়ে দিচ্ছে তার স্বর্গীয় শীতল বাড়িধারায়। আমি পিছন ঘুরে তাকালাম। মনে হলো এই জায়গাটি যেন ঐশ্বরিক কোনো চিন্তাবিদ অনেক চিন্তা করে বানিয়েছেন। বসুধারা জলপ্রপাতের ঠিক সোজাসুজি অপর প্রান্তে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছেন নীলকণ্ঠ পর্বত শিখর। আহা, প্রকৃতির কি অদ্ভুত খেলা! বসুধারা জলপ্রপাত পেছনে ফেলে ঈশান কোণ লক্ষ্য করে হাঁটতে শুরু করলাম। এবার ডান পাশের বাদামি পাহাড়েরা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলো। এখন আমার একদম বাঁ পাশে 200 হাতের মধ্যেই বরফাবৃত পর্বত।
ধীরে ধীরে হিমালয়ের গভীরে পাড়ি জমালাম। এখন যেদিকেই তাকাই সেদিকে কেবল বরফ মাখা পর্বত। পথ চলতে চলতে হঠাৎ থেমে পেছন দিকে তাকালে মনে হয় যেখানে ছিলাম সেইখানেই তো আছি। এতক্ষণ যে এত হাঁটলাম, কত দূর পৌঁছলাম আমি? কেদারনাথের ওই গুরুদেব আমায় একদিন কথায় কথায় বলেছিলেন, হিমালয়ের গভীরে পাড়ি দেওয়া মানে এক বিশাল গোলক ধাঁধায় প্রবেশ করা। বুদ্ধি, ধৈর্য, ভক্তি, একাগ্রতা ও দৃঢ় সংকল্প না তৈরি করতে পারলে এই কাজের উদ্ধত্ত করা উচিত নয়। সেই কথা আমি আজ বুঝতে পারছি। উত্তর পূর্ব দিক ঠিক রেখে কেবলই এগিয়ে চললাম। সন্ধে হয়ে এসেছে। মাথার উপরে আকাশে এক লালচে হলুদ ও ফ্যাকাশে নীল আলোর আভা দপদপ করছে। চারিপাশ ঘিরে আছে সাদা সাদা পর্বতে। অন্ধকারে উঁচু নিচু পাথুরে পথ হেঁটে যেতে ভারী অসুবিধে হয়। আজ রাতের মতো এখানেই থেমে যাব কিনা ভাবছি। তার মিনিট 10 পরই হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পড়লাম, সেই জায়গাটা অনেক দূর অব্দি সমতল। বাম পাশের পর্বতের সারি এখানে বেশ কিছুটা ঢালু। তারপর অনেকটা জায়গা ঘন জঙ্গলে ছেয়ে আছে। বাম পাশের প্রায় সমস্ত সমতল অংশ জুড়েই এই জঙ্গল। ডান পাশের 500 হাতের মধ্যে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ পর্বত শ্রেণী। মনে হলো এই জায়গাটা বেশ ভালো। এখানে কয়েকদিন থেকে তারপর ভেবে চিন্তে এগোনো যাবে ক্ষণ। আর এখানে আমি একটা ছোট ঘর বানাবো। বনে নিশ্চয়ই অনেক কাঠ পাওয়া যাবে। তাছাড়া ছোট বড় পাথর চারিদিকে ছড়িয়ে আছে। সেই দিন রাতের মতো কোনো মতে রাত কাটিয়েই ভোর হওয়ার সাথে সাথে কাজে লেগে পড়লাম। জঙ্গলের একটু ভেতরের দিকে এগিয়ে গেছি কাঠ সংগ্রহ করতে। কিছু দূর যাওয়ার পর একটা জিনিস চোখে পড়ল। এই নিয়ে তৃতীয়বার দেখলাম। আগের দুবার অতটাও গুরুত্ব দেইনি ব্যাপারটাকে। দেখলাম মাটির ওপর প্রায় 15 হাত ছাড়া ছাড়া বিশাল বিশাল একরকম ছাপ। বিশাল সেই ছাপ। তার কোনোটার মধ্যে জল জমে ছোট ছোট গাছপালা গজিয়েছে। অদ্ভুত ব্যাপার। হিমালয় যেন আরো দুর্বোধ্য লাগতে শুরু হলো আমার কাছে। বেশ কিছু কাঠ কুড়িয়ে এনে দুপুরের মধ্যে একটা ছোট চালা ঘর মতো বানিয়ে ফেললাম। সেই রাত থেকে শুরু হলো সেই অদ্ভুত ঘটনা। আমি বিভোর হয়ে তান্ত্রিকের কথা শুনছিলাম। তান্ত্রিক চুপ করতেই অনুভব করলাম আমার ডান গালে একটা মশা অনেকক্ষণ থেকে কামড়ে আছে। নিজের গালে চর কষাবো কিনা ভাবছি, ঠিক সেই সময় তান্ত্রিক একটি ফু দিয়ে আমার গালের মশাটিকে উড়িয়ে দিলেন। তান্ত্রিকের ফুঁতে এইবার টের পেলাম মশা কামড়ানোর পর যেমন জ্বালা করে তেমনটা মোটেই করছে না। আমি তান্ত্রিককে সেই ব্যাপারেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই যেন আমার মুখের কথা ছিনিয়ে নিয়ে তিনি বলে উঠলেন, হ্যাঁ, তারপর শোনো। এইভাবে প্রায় দিন 5 কেটে গেল।
সেইখানের সেই জঙ্গলে অনেক ফলের গাছ আছে লক্ষ্য করলাম। কুল গাছ, কমলা লেবু গাছ, আপেল গাছ, আরো কত কি। সেই গাছের ডালগুলিতে ছেয়ে রয়েছে সবুজ আপেল, পাকা কমলা লেবু। কুল গাছের কুল খেয়ে মনে হলো এটা কুল কম, করম চা বেশি। তারপর ভালো করে লক্ষ্য করতে বুঝলাম এটা কুল গাছের মতো দেখতে হলেও এটা আসলে কুল গাছ নয়। ফলের স্বাদটা অদ্ভুত, কি সুন্দর পাকা গন্ধ। এই সবই সংগ্রহ করে খাই। সেই দিন রাত থেকেই ঘটল ব্যাপারটা। রাতে ঘরের মধ্যে শুয়ে আছি, কেমন একটা শব্দ এলো কানে। সাথে সাথে যেন মাটি কেঁপে কেঁপে উঠছে। উঠে বসে জঙ্গলের দিকে তাকাতেই দেখলাম জঙ্গলের অনেকটা ভেতর দিয়ে কে একটা হেঁটে যাচ্ছে। বিশাল চেহারা তার। ঘন জঙ্গলের মধ্যে কোথাও কোথাও সরু হলেও পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকেছে। আর সেই বনের পাথুরে মাটিতে কি যেন একটা আছে। কয়েকদিন ধরে এটাও লক্ষ্য করেছি আমি। রাতে চাঁদের আলো ফুটলেই জঙ্গলের মাটি থেকেও কেমন এক স্নিগ্ধ ভেজা ভেজা আলো ফুটে ওঠে। চাঁদের আলো ও মাটির আলো মিলেমিশে যে আলো তৈরি করেছে, সেই আলোয় আবছা ভাবে দেখা যাচ্ছে মানুষটিকে। কাঁধে একটা থলে জাতীয় কিছু একটা ঝুলছে। তারপর ধীরে ধীরে কিছুটা দূরের একটা জলস্রোত পেরিয়ে খাদের রাস্তায় নেমে হারিয়ে গেল। তারপর দিন সকাল থেকে শুরু হলো বৃষ্টি। সে কি বৃষ্টি, বাপ রে বাপ! টানা 4 দিন চলল। কি ভাগ্যে ঘরটা বানিয়েছিলাম, তাই কোনো রকম মাথা গুজে বেঁচে গেছিলাম। হিমালয় বৃষ্টি মানে বোঝো, সাক্ষাৎ মৃত্যু। সেই বৃষ্টির জল এতটাই ঠান্ডা যে 2 মিনিটেই কাবু করতে পারে। এ জায়গাটায় এত ঘন জঙ্গল বলেই বোধ হয় এখানে বৃষ্টির এমন তেজ। 5 দিনের দিন রাতের দিকে বৃষ্টি কিছুটা ধীর গতি হলো। বনের মধ্যে গাছের ডালে ডালে পাতলা বরফের স্তর পড়েছে। আগে থেকে বেশ কিছু ফলমূল জোগাড় করে রেখেছিলাম বলে কোনো রকম চলেছে, কিন্তু সেটা না হলেও পরোয়া করি না। সেই দিন রাতেই ঘটল ঘটনাটা। রাতে নিজের ঘরের এক কোণে গুটিসুটি দিয়ে বসে আছি। আকাশ থেকে ঝরে পড়ছে অবিরত বাড়ি ধারা। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। আমার ঘরের বাইরে সামনে 10 হাতের মধ্যে জমি কিছুটা ঢালু হয়ে গেছে। সেই ঢালুর পর থেকেই জঙ্গল শুরু। আর ঢালু জায়গা যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে নরম মাটি, যদিও পাথুরে। জঙ্গলের বাইরে ওই ঢালু জায়গাটা দিয়ে কে একটা অনেক দূর থেকে এগিয়ে আসছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে ওঠায় আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে সামনের দিকে এগিয়ে আসছে সে নিঃসন্দেহে একজন দীর্ঘদেহী ও শক্তিশালী মানব মূর্তি। বিদ্যুতের আলোয় তার শরীরের মাংসপেশিগুলি জ্বলজ্বল করছে। যত সামনে এগিয়ে আসতে থাকলো ততই যেন পরিষ্কার হতে থাকলো দৃশ্য। মানুষটির সারা দেহের নানান জায়গায় ক্ষত চিহ্ন।
মানুষটি এতটাই উচ্চ যে তার মুখটি সামনে থেকে ভালো বুঝিনি। দূর থেকে দেখে মনে হয়েছিল মানুষটির কপালের মাঝখান থেকে যেন রক্ত গড়াচ্ছে। তবে এমনটা নাও হতে পারে। আলো আঁধারিতে কি দেখেছি। আকাশে চাঁদ নেই, তাই মাটি থেকেও আলো ফুটছে না আজ। কিন্তু মানুষটি আজ বনের বাইরে দিয়ে, বলতে গেলে একেবারেই আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। কি বিশাল তার শরীর, কিন্তু তিনি খুব শান্ত। ধীর স্থির ভাবে ওপাশের জলধারাটি পেরিয়ে খাদের রাস্তা ধরে হারিয়ে গেলেন। আমি আজও দেখলাম তার কাঁধে একটা থলে, ছোট ছোট অনেক নুড়ি পাথর ভরা আছে মনে হলো। থলের গায়ে উঁচু হয়ে ফুলে উঠেছিল, সেই দেখেই আন্দাজ করলাম। সেই রাতে আর ঘুম আসেনি। ভোরের দিকে একটু চোখটা লেগে গেছিল বোধহয়। চোখ যখন খুললাম তখন সামনের দৃশ্য একেবারে অন্য রকম। চারিদিকে উঠেছে ঝলমলে রোদ। বনের দিকে চোখ যেতে দেখলাম দুটো হরিণ দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে। ঘর ছেড়ে বাইরে এলাম। বাঁয়ে তাকাতেই চোখ আটকে গেল প্রাকৃতিক দৃশ্য দেখে। আকাশ ছেয়ে আছে ছোট ছোট তুলো তুলো মেঘে, আর আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পর্বত শিখরগুলি, যাদের গায়ে জমে থাকা বরফে এখন হালকা নীল রং ছেয়ে আছে। আর আমার ঠিক সামনে এমন সময় বনের ভেতর থেকে একটা হরিণ বেরিয়ে এসে সামনের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলো। এখন চোখের সামনে সম্পূর্ণ দৃশ্য দেখে মনে হচ্ছে এই জিনিস স্বর্গ ছাড়া সম্ভব নয়। আশেপাশের পরিবেশও যেন সেই ইঙ্গিতই করছে। হিমালয়ের ঠিক সোজা আকাশে ঝলমল করছে সূর্য। সেই আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়েছে হরিণটির শরীরে। তাতে হরিণটিকে সোনার হরিণের মতো দেখাচ্ছে। হরিণটির পেছনে দাঁড়িয়ে আছে নীল বরফাবৃত হিমালয়। দূরে দেখা যাচ্ছে সেই জলপ্রবাহটি, যা এখন রোদের আলোয় উজ্জ্বল সবুজ দেখাচ্ছে। হঠাৎ ঢালু জায়গার মাটির ওপরে চোখটা আটকে গেল। এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম একটা বিশাল পায়ের ছাপ। নিজের পাটা সেই পায়ের ওপর বসিয়ে দেখলাম। বুঝলাম আমার মতো আরো 4টি পা এই ছাপের মধ্যে অনায়াসে ঢুকে যাবে। হঠাৎ চোখ গেল ছাপের পাশে পড়ে থাকা একটি জিনিসের উপর। তুলে নিলাম। প্রথমে বুঝতে পারলাম না জিনিসটি আসলে কি। তার বেশ কিছুক্ষণ পরে বুঝলাম সেটি একটি একমুখী রুদ্রাক্ষ, কিন্তু এটা কেমন নরম নরম, মনে হয় এখনো পুরোপুরি শুকোয়নি। সেটা হাতে নিয়ে ফিরে এলাম। মনে মনে ভাবছি, এখানে আশেপাশে কি কোথাও রুদ্রাক্ষ গাছ আছে নাকি? বহুদিন পর আজ বৃষ্টি থেমেছে, আর থেমে থাকলে হবে না। সেখান থেকে রওনা দেওয়ার উপক্রম করলাম। এই ঘরটি একটি চিহ্নের মতো পরবর্তী সময় উপকারে আসবে। জঙ্গল ছেড়ে এগিয়ে চললাম সামনে। ঠিক
উত্তর পূর্ব লক্ষ্য করে। শরীরে এক সতেজ ভাব অনুভব করছি। এগিয়ে যেতে হবে বহু দূর। না জানি এখনো কত কিছু অপেক্ষা করছে আমার জন্য। মনে মনে কেবল একটাই ধ্বনি নিস্তব্ধে উথাল পাথাল চালাচ্ছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রফেসর গুপ্ত পৃষ্ঠা থেকে চোখ তুললেন। আবিরকে উদ্দেশ্য করে বললেন, বেশ ইন্টারেস্টিং। ভাগ্যিস তোমার বন্ধুর দাদু ডায়েরিটি লিখেছিলেন, নয়তো এমন জিনিসের খোঁজ পাওয়া আজকের সময় আর সম্ভব হতো না। কিন্তু ওই বিশাল দেহী মানুষটি গেল কোথায়? আবির চোখের ইশারায় বুঝিয়ে দিল যে এখনো অনেকটাই পড়া বাকি, এগিয়ে চলুন। প্রফেসর গুপ্ত আবার চোখ ডোবালেন পৃষ্ঠার মধ্যে। তার শরীরের ভেতর এখন একটা টান টান উত্তেজিত ভাব চলছে। আবির আবার আগের মতো প্রফেসরের পাশে বসে পৃষ্ঠায় চোখ বোলাতে শুরু করল। ঘটনা এখন অনেকটা বাকি। শেষ না জানা অবধি ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না। শুনছিলেন তান্ত্রিক অখিল অঘরীর গল্প দণ্ডভোগ, প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো তান্ত্রিক অখিল অঘরীর গল্প দণ্ডভোগ, প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব আসছে আগামী সপ্তাহে। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান। আমাদের চ্যানেল নানান ব্র্যান্ড, প্রোডাক্ট ও অন্যান্য ইউটিউব চ্যানেলকে প্রমোট করে থাকে। নিজেদের চ্যানেল অথবা প্রোডাক্ট প্রমোট করতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল অ্যাড্রেস গল্পম্যান contact@gmail.com এর মাধ্যমে।